প্রথম স্ত্রী 3টে মেয়ে। প্রথম স্ত্রী 3টে মেয়ে। তারপরে স্ত্রী 2টা মেয়ে। প্রথম স্ত্রী বেঁচে নেই? বেঁচে আছে। বেঁচে নেই? তাহলে হয়তো এরা মেরে ফেলছে মনে হয়। হ্যাঁ। আর দ্বিতীয়টা? আছে। ওকে তো ভাগিয়ে দিয়েছে। ও নেই? না, ওকে তো ভাগিয়ে দিয়েছে কয়দিন আগে। একে নিয়ে যাওয়ার জন্য ওকে ভাগিয়ে দিয়েছে। ও আচ্ছা মানে একটা আচ্ছা। ওই ছেলেটা থাকতো, তো ওই ছেলেটা একা সাহস পায়নি তো এত কিছু করার। ওর যে দিদি দুলাভাই আছে না, মানে ওর জিজু। ঠিক আছে, কারণ নাম নিতে হবে না, খালি এমনি বলো। হ্যাঁ, তো ওরাই ওকে সহযোগিতা করছে আর কি। আচ্ছা। ওরাই সহযোগিতা করছে, তার জন্য তো এত দূর আসতে পারছে ছেলেটা। নাহলে এখান থেকে আমাদের এখান থেকে ও নিয়ে চলে যাবে ওইদিকে, এত বড় সাহস ওর। না, একে কি তোমার বউকে কি পুরো দিল্লি থেকে নিয়ে চলে এসছে? না না, বাড়ি থেকে নিয়ে এসে। আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে গেছে। ও তোমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে গেছে? হ্যাঁ, আমাদের বাড়িতে পালায়নি তো। আমার সঙ্গে দিদি, আমার সঙ্গে কোনো মানে ঝামেলাই নাই। ও যে পালিয়ে গেছে কিনা আমার শুনে তো আমার মাথা ঘুরে গেছে। আমি বলছি হ্যাঁ বাপ, কোনো ঝগড়া নাই, কোনো ঝাঁটি নাই, কোনো অশান্তি নাই, শুধু শুধু পালিয়ে গেল। হ্যাঁ ও শোনো, ও আসলো দিল্লি থেকে, ঠিক আছে। হ্যাঁ দিল্লি থেকে আমি যখন জানতে পারলাম ওই ছেলেটার সঙ্গে কথা বলে হয়, আমি ওকে যথেষ্ট বুঝাইছি। আমি বললাম এগুলো ভালো না, বুঝলো। আমি জানতাম না ওর গায়ে বাচ্চা আসছে। আমি কথা বলতাম না ওর সঙ্গে, নাই করলো 10 থেকে 15 দিন ওর সঙ্গে কথা বলিনি আমি। কারণ আমি ওকে বলছিলাম একটা, তোমাকে ভালোবাসা করে বিয়ে করলাম, বিয়ে করার পর তুমি এলে কি করলে, তাহলে আজকে আমার ছাড়িয়ে তুমি অন্য কারো কাছে যাচ্ছ, তো তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। কারণ তোমার মেয়ের সাথে আমি সংসার করবো না। আমার ছাড়িয়ে তুমি অন্য কারো কাছে যাচ্ছ, তাহলে তুমি তাহলে কেমন ধরনের মেয়ে তাহলে, এরকম আমি বলছিলাম। তো বলার পর এরকম করতে করতে একদিন আমার শাশুড়ি আর যিনি গিয়েছেন কিনা, উনি আর ওনার বড় জামাই আর আমার শ্বশুর মশাই আমার ঘরে আসলো রাতের বেলা। রাতের বেলা এসে বলছে আমাকে যে এটার কি কোনো ক্ষমা নাই। তো আমি বলছি না, ক্ষমা টমা থাক বা না থাক, সেটা বাড়ি গিয়ে হবে, এখানে আর হবে না। আচ্ছা, সেটা বাড়ি গিয়ে হবে, এখানে আর হবে না। তো এবার আমার শাশুড়ি তো অনেক বুঝাই গেল আমাকে। আমি সব বেড়ে চলে গেল। আমি বলছি এখন কান্না করে কোনো লাভ নাই। বলছে তুমি যদি সত্যিকার আমার ছেড়ে দাও, তাহলে তুমি আমার একটা সত্যিকার কথা বলো। আমি বলছি হ্যাঁ, সত্যিকার ছাড়ি দেবো। ও তখন ফট করে বলছে তুমি যে আমার গর্ভে বাচ্চার বাবা হতে যাচ্ছ, তুমি এরকম বলছে আমার, ঠিক আছে। আমি হয়তো বলছি আমার সঙ্গে এর কি করছে মনে হয়। আমি বলছি আমার সাথে এর কি করছে মনে হয়। তো আমি বলছি বাচ্চা থাকা যে থাক, আমি ওগুলো জানি না, আমি তোমার ডিভোর্স দেবো বাস। তো তাও দেখছি পা ধরে গর্বটা করছে, কান্না করছে, মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমার এরকম ভুল হবে না আর। এর মানে এরকম একটা ব্যাপার হয়ে গেল, বুঝতে পারলো তো। আমি আর কি করবো, যেহেতু আমি ওকে ভালোবাসি, আমি চাই ডিভোর্স দিতে, বললে তো দিব না ডিভোর্স আমি ওকে, মানে একটা ধামকি আর কি। তখন আমার মনটা বলে গেল, আমি আর কিছু বললাম না। ঠিক আছে চলো তাহলে বাড়িতে গেল, চলো। এবার বাড়িতে আসলো, আসার পর আমাদের এখানে ঈদ হলো, ঈদ কাটলো আমাদের বাড়িতে। ঈদ কাটে 1 সপ্তাহ গেল, 1 সপ্তাহ পর হ্যালো, শুনতে পাচ্ছি? হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ ভাই, একটু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এবার বলো বলো, শুনছি, বলো। এখান থেকে নিয়ে গেল। এবার নিয়ে যাওয়ার পর এবার আমাকেও আবার আমার স্ত্রী আবার আমাকে না ছাড়া যাবে না। আমি যাতে যাচ্ছিলাম না, আমি বলছি যাবো না, তুমি যাও, আমি পরে যাবো। ও আবার আমাকে না ছাড়া যাবে না। তো আমিও গেলাম। আবার আমার বাবা বলছে যা, কেন যাবি না, নিজের দেশে যা। আমি আবার গেলাম। যাওয়ার পরে এবার গেলাম, রাত থাকলাম। রাত থাকার পরের দিন সকালবেলা করে ওকে আমি আমাদের হাসপাতালে নিয়ে গেলাম, কালদিঘিতে। হাসপাতালে সব ঠিক আছে, ওষুধ বড়ি সব কিনে দিলাম। কিনে দেওয়ার পর আমি চলে আসছি। আমি একটা গাড়িতে একটুখানি বাড়ির বাইরে বেরো না ভাই, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ, আবার শুনতে পাচ্ছি, বলো। তো এবার হচ্ছে আমি ওখানে ডাক্তার দেখা টোটো করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এবার হচ্ছে
এবার হচ্ছে ওকে আমি বললাম যে তাহলে তুমি তাহলে বাড়ি যাও, আমি পরে আসবো তোমার এখানে। তো ওদের বাড়ি আর আমাদের বাড়ি বেশি দূরে দূরে না, কিন্তু ওই মনে করো 10 মিনিটের রাস্তা এরকম। আচ্ছা। তো আমি বাড়ি চলে আসলাম, যেহেতু আমি একটা গাড়ির লাইনে আছি, ভাড়া টাড়া পারলে মনে করো আমি চলে যাই। তো আমি চলে গেলাম আমার কাছে ওইদিকে। তো এবার আমি চলে গেছি, ওটা হচ্ছে ওকে নিয়ে গেছে রবিবারে নিয়ে গেছে, সোমবারে ডাক্তার দেখালাম, মঙ্গলবারে ও ওদের বাড়িতেই ছিল। আমি বুধবারে সকালবেলা ফোন করলাম ওর কাছে, ফোন করে বললাম সেন্টার থেকে এরকম দিদিমণি ফোন করছিল ইঞ্জেকশন দেওয়ার জন্য, তো তুমি বুধবার সকালে বেড়ে এসে সকাল সকাল। তো আসলো, আসার পর দেখাশোনা হলো, ও আমার তো পয়সা করিও নিল, নেওয়ার পর এবার হচ্ছে ওর নানির বাড়িতে গেল বেড়াতে। এবার ওর নানির বাড়িতে গেল বেড়াতে গিয়ে ওখানে ছিল 5 দিন। আমার বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবারে রাত্রেবেলা আসছে ও আমার সঙ্গে। তোর নানি বাড়ি যাওয়ার পর কিন্তু কোনো কথা হয়নি ওর সঙ্গে আমার। এবার কথা হয়নি, এবার হচ্ছে ও, আমি জানি যে রবিবারে আসছে, আমার বাবাকে আমি পাঠাবো সোমবারে ওকে আনার জন্য, এটা আমার প্ল্যান আছে। এবার হচ্ছে আমি রবিবার রাতের বেলা আসছে, ও চলে মানে ওটা চলে গেল, মানে ওর বাবার বাড়ি চলে গেল আবার। এবার হচ্ছে পরের দিন সকালবেলা আমি তো আমার কাজে ব্যস্ত, আমার বাবা গেল মালদা, আমার বাবা যেহেতু ভাঙড়ি মানে ব্যবসা করে, তো আমার বাবা বলছে যে বাবা আজকে হচ্ছে মালদা যাবো, তো মালগুলো আমাকে তাড়াতাড়ি গোছাই দাও। আমি তাড়াতাড়ি গোছাই দিলাম, আবার একটা গাড়ি ভাড়া আসে, মালটা গোছাতে গোছাতে একটা গাড়ি ভাড়া আসে, তো আমাকে বলছে যেতে হবে হরিরামপুর। আমি ঠিক আছে যাবো, যেহেতু আমার ওটা পেশা, আমার যেতেই হবে। তো এবার আমি ওইদিকে বের হয়ে চলে গেলাম। এবার বের হয়ে যাওয়ার পর আমাকে ফোন করছিল আমার ওর দিদি, বড় দিদি ফোন করছিল আমাকে, ওই ঠিক 3টার দিকে কি 4টার দিকে ফোন করছিল আমাকে। আমি ফোনটা ধরিনি, কারণ ওদের সঙ্গে আমার একটু মানে ঝামেলা হয়েছিল, আমি কথা বলতাম না ওদের সঙ্গে। তো তারপরে আমার মাকে আমি ফোন করে বললাম যে মা এই ব্যাপার, হয়তো ওর কোনো কিছু হয়েছে মনে হয়, কারণ যেহেতু ডেলিভারি আছে কিছু হতে পারে অসুবিধা, তো তুমি একটু যাও তো, দেখো তো একটু। এবার আমার মা ফোন লাগাইছে, ফোন লাগে আমার দাদি শাশুড়ি ধরছে ফোনটা ধরে বলছে যে মানে ওর কথা বলছে, মানে এটাও বলে না যে পালিয়ে গিয়েছে আর কি। তো বলছে আমার কোমরে ব্যথা, এই বিছানাতে শুয়ে আছি এরকম বলছে। তারপরে ফোনটা আমার শাশুড়ি মাকে দিয়েছে, শাশুড়ি মাকে দেওয়ার পর তো আমার মা বলছে বেন কেমন আছো, তো বলছে ও আমার শাশুড়ির সাথে কাঁদতে ধরছে যে ভালো নাই, সায়মা চলে গেছে, সকাল থেকে খুঁজে পাওয়া যায় না। তখন আমার মা চলে গেছে ইয়াতে ওদের বাড়িতে যাই দেখছে নাই, সবাই আর কান্নাকাটি করছে। এবার তো চলে গেছে। এবারে যাওয়ার পর আমি এবার আসলাম গাড়ি নিয়ে বাজার থেকে বাড়ি আসলাম। বাড়ি আসার পর আমার মা বলছে থানা ডায়েরি করে দিয়ে আসি। আমি বলছি ঠিক আছে চলো ডায়েরি করে দিয়ে আসি। তাহলে ডায়েরি করবো যেহেতু, তাহলে ওর বাবা মার বাড়ি থেকে, তাহলে ওর বাবা মাকে লাগবে। তো এবার ওর বাবা মা ওর বাড়িতে গেলাম, যাওয়ার পর ওর বাবা আমাকে ডাইরেক্ট বলছে তুমি অন্য জায়গায় বিয়ে করে নাও। তাই বলছি অন্য বিয়ে করাটা মুখের খেলাপন, তাই এটা যে সরকারি কিসিলে আমার খাই নিলাম, ও কোথায় গেল না গেল এটা কোনো ঠিক ঠিকানা নেই, আর আমি বিয়ে করে নেবো। তাই বলছি থানায় চলো, হয় কেস করবো নাহলে ডায়েরি করবো, যে কোনো একটা হবে। ওর বাবা বলছে না আমি ওগুলো কেস টেস করতে পারবো না। এবার আমরা আর কি করবো, আমরা থানাটাও জানিয়ে আসলাম, আমাদের পুরো ফাঁড়ি আছে, ফাঁড়িতে জানিয়ে আসলাম। আসার পর এবার তো ওরা তো ওদের মেয়ে খোঁজে করে না কোথায় গেছে না গেছে, আর যেটা জিজু আছে কিনা এ কিন্তু আকাশে গুলো সব জানে, মানে A to Z ও সব জানে। তবুও কিন্তু আমাদের কাছে বলে না যে পালিয়ে গেছে ওর কাছে। তো এবার হচ্ছে আমরা ডায়েরি করার জন্য হচ্ছে ডায়েরি করলাম মঙ্গলবারে। আমরা নিজেদের ডায়েরি করে দিয়ে আসলাম, কারণ প্রবীর শুধু আমাদেরকে ফাঁসাতে পারে, তো সেদিন আমরা ডায়েরি করে দিয়েছি। এবার তারপরের দিন ওর মা ফোন করে আমার কাছে কান্না করছে, বলছে বাবা মেয়েটা বাঁচাতে হবে, উদ্ধার করতে হবে, চলো। চলো, আমার কাছে কোনো নাই, তোমরা যেদিকে বলো সেদিকে যাবো। আমি গেলাম, আমি বলছি কেস করো। ও যেটা জিজু আছে না, কেস করতে দিবে না, ও জানে সবকিছু, ওই জন্য কেস করতে দিবে না। এবার কেস করতে দিবে না। এবার চলে আসলাম ঘুরে। এবার আসার পর হচ্ছে আমার নানি শ্বশুরের বাড়িতে গেলাম। ওখানে আমার একটা মামা আসতো, মানে হামিদুর ওকে বলে, মানে নেতা টাইপের আর কি, মানে ভালো হাত আছে আর কি। ওকে ধরা হলো, ওকে বলা হলো সবকিছু খুলে। তো বলছে না ওখানে যাওয়া যাবে না, আমার ভাইরা বলছে আর কি, বলছে না ওখানে যাওয়া যাবে না। ভাইরা তো না সাড়ু, মানে তোমরা তো ভাইরা বুঝবে না, সাড়ু। তো বলছে না ওখানে তো যাওয়া যাবে না, ওর মেলায় টাকা,
ওর মেলায় কিছু ওর সঙ্গে পারা যাবে না, আমরা 10,000 দিব, তোমার 2 লাখ দিয়ে বসে থাকবে, মানে এরকম, মানে ও মানে ওকে আনতেই চায় না, মানে ওকে আনবে না, মানে এরকম একটা ব্যাপার। তারপর এরকম সব মিটে গেল। মিটে যাওয়ার পর মেয়েটা, আমিও মানে ওর আশা ছাড়িয়ে দিয়েছিলাম। তাই আমি বলছি যখন খোঁজ পাত্তা নাই আর কি করবো আমি, যেহেতু তোর বাবা মা খোঁজ করে না, আমি আর পরে কি করবো। তারপরে এবার হচ্ছে মেয়েটা আমাকে ফোন করছিল 20 তারিখে হোয়াটসঅ্যাপে রাতে, 20 তারিখে ফোন করেছিল, কিন্তু আমার পাইনি, মানে আমি ডাটা অফ করে ঘুমিয়ে গেছিলাম। এবার পরদিন সকালবেলা আমি ডাটা অন করলাম, আমি দেখছি একটা আলগা নাম্বার। আমি বলছি এই নাম্বারটা আর কে, আমি আর কিছু, আমি কোনো কিছু পাঠাইনি। তারপর দেখছি আমি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু বাইরে বসলাম, বসে দেখছি হ্যাঁ ওই মেয়েটা আবার ফোন করছে আমার কাছে। ফোন করে আমাকে আমার কথা বলছে, কিন্তু আমার পরিচয় দেয় না। আমি বলছি কে তুমি, তারপর ও বলছে আমি সায়মা বলছি। তখন আমি বুঝতে পারলাম যে তাহলে ওই হয় এটা। আমি বলছিলাম কি বলছো বলো, তোমার তো এখন পাত্তা খোঁজে নাই, এরকম করে বললাম। ফোনটা করে সঙ্গে সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে মানে কল করে সঙ্গে সঙ্গে ধরলো কান্না করতে করতে ভিডিও কলে কান্না করছে, এমনি কলও কান্না করছে। আচ্ছা আচ্ছা। কান্না করে বলছে বাড়ি যাবো আমি, আমার ভালো লাগে না এখানে, তোমার কথা মনে পড়ছে, আমি বাড়ি যেতে চাচ্ছি, বাড়ি যেতে দিবে না আমার। আচ্ছা, মানে এরকম একটা ব্যাপার। তো এবার হচ্ছে আমি হচ্ছে ওর সঙ্গে আমার মাকে জানালাম। ওর মা বললো ঠিক আছে, তাহলে ও যদি আসতে চায় তাহলে আসুক তাহলে। এবার হচ্ছে থানাতে গেলাম, থানাতে কাগজ বের করলাম, সবকিছু রেডি করলাম, ওই নয়দা থানাতেও যোগাযোগ করলাম। করার পর থানাতে বললো যে আসো, উদ্ধার হয়ে যাবে। এবার হচ্ছে বাড়ি এসে মেয়েটা নাকি ওই ছেলেটা জানতে পেরে গেছে যে আমার সঙ্গে কথা বলছে, মানে যেই হোয়াটসঅ্যাপটা দিয়ে কথা বলছে না, ওর জিমেলটা ওই মোবাইলটার সঙ্গে হ্যাক আছে, মানে ছেলেটার কাছে যে মোবাইলটা থাকে, মানে ওটা হ্যাক করে নিয়েছে আর কি, মানে কারোর সঙ্গে কথা বললে বুঝতে হয়ে যাবে। আমার সঙ্গে কথা বলছে, বুঝতে হয়ে যাবে। বলছি কার সঙ্গে কথা বলছো তুমি, বলছে আমি বাড়িতে ফোন লাগাইছিলাম আমার মার কাছে। না তোমার মার কাছে তো ফোন লাগাই, ওর কাছে ফোন লাগাইছিলে। তো আর কিছু বলতে পারিনি, শিকার খাই গেছে। এবার একটা টোপ মারছে কি যে তুমি যদি না থাকতে চাও তাহলে তোমাকে আমি পৌঁছাই দিয়ে আসবো ওখানে, এরকম বলছে। তো এবার আমি ওকে বললাম যে এটা তোমার টোপ মারছে, তুমি টোপটা দিয়ে গিলে খাও, তাহলে ওখানে পড়ে থাকলে বাড়ি আর আসতে হবে না তোমার, এরকম বললাম। এবার বলার পর এবারে আবার ফোন করছে আমার কাছে, ফোন করে বলছে আসতে হবে না, থাক আমি 2 দিনের ভিতর যাবো। 2 দিন কোথায়, আজকে 20 তারিখ, আজকে তো হচ্ছে মনে হয় 7 তারিখ, মানে 17 দিন হয়ে গেল, আজ পর্যন্ত আসার কোনো নাম বন্ধ নাই। তো ওটা তো গেল। এবার মাঝখানে ফোন করতে বলতে করছিল, আজও করছিল ফোন, আজও ফোন করে বললো যে যাবো আমি। আচ্ছা, এমনি ওকে খেতে পড়তে দিচ্ছে? হ্যাঁ খেতে পড়তে দিচ্ছে। তোর মা বাবা কথা বলছে মেয়েটির সাথে? হ্যাঁ কথা বলছে, বললো তো ভালোভাবে কথা বলছে, তাই তো? হ্যাঁ ভালোভাবে কথা বলছে। হ্যাঁ ভালোভাবে কথা বলছে। কিন্তু ও যে বলছে ওখান থেকে পালিয়ে আসবো, ওখানে আসার কোনো চান্স নেই। না চান্স নেই তো, আর আসতে পারবে না, জীবনেও না, জীবনেও আসতে পারবে না। না, কারণ যদি আমি বলে এইভাবে পরিশ্রম করে তোমাদেরকে পুরো ওই মানে ভুল অ্যাড্রেস থেকে সঠিক অ্যাড্রেসে নিয়ে এসে আমি তোমাদেরকে পুরো একটা জায়গায় এনে দিলাম, তুমি পারতে না। এটা আমি এই ক্ষেত্রটা আমি নিজে স্বীকার করব, এটা আমি বলবো, আমি নিজে করলে বলি না, কিন্তু এইটা আমি বলবো। কারণ এত রাতে কেউ কারো বাড়িতে রাত 10টার সময় সেই গ্রামে মানে এত শুধু কটা ছেলে ফেলে, তার মধ্যে তুমি যে ধরনের কথাগুলো বলেছো আমি এখনো তো কিছু আলোচনা করিনি, এখানে এসে দেখলাম তার থেকেও বেশি। তো তারপরেও যে ওখানে গিয়ে সমস্ত কিছু করে নিয়ে এসেছি, ঠিক আছে, এটা অবশ্যই তোমাদের ভগবানের আশীর্বাদ আছে, আল্লাহর আশীর্বাদ আছে বলে এটা হয়েছে, বুঝতে পেরেছো? তবে আমি কালকেও তোমাদের চেম্বারে বলেছিলাম যে তোমরা যদি সঠিক অ্যাড্রেস দাও, আমি যে করেই হোক, যত কষ্ট করে হোক, যত লড়াই দিয়ে হোক, আমি অবশ্যই সন্তানের মুখোমুখি তোমাদের করে দেব। তারপরে ম্যাটারটা তাদের, আমি মুখোমুখি করে দেব, যেখানে তোমরা ঢুকতে পারবে না সেখানে আমি ঢুকিয়ে দেব, লড়াই দেবো। কিন্তু যদি মেয়ে যদি বলে আমি যাব, কারো বাবারও ক্ষমতা নেই ওকে আটকানো, ঠিক আছে, সেই লেভেলে দাঁড়িয়ে লড়াই দেব, ওটা কোনো কথা নয়। কিন্তু এদের পুলিশও পকেটে, এদের নেতারাও পকেটে, তো সেই ক্ষেত্রে মানে ব্যাপারটা তো অন্যরকম হয়ে যাবে না।
আর ওই ছেলেটা বলে শুনলাম নাকি ওখানকার বলে প্রধান না কি যেন মেম্বার। না 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 না, অন্য অন্য, পরে বলবো। মেম্বারও না, প্রধানও না, অন্য। মানে গুন্ডা এক কথায়। বলবো, পরে বলবো। ছেলেটা ভালো না তো দিদি, কারণ হচ্ছে ও তো ওর সঙ্গে সংসার করবে না, ওর জীবনটা নষ্ট করার জন্য ওকে নিয়ে গেছে। প্রথম বউ 3টে সন্তান আছে, তাই তো? এই বউটার প্রথম কার্ডটা যেটা প্রথমে যেটা বিয়ে ছিল ওটা, যার সঙ্গে 18 বছর সংসার করছে। 18 বছর সংসার করছে, তাই তো? আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা হলে 1-2 বছর। 2 বছর। দ্বিতীয়টা কি ওই বাড়িতেই আছে? না, নেই, ওকে বের করে দিয়েছে বাড়িতে। ওকে বের করে দিয়েছে? কবে? একে নিয়ে যাওয়ার আগে। ও, একে নিয়ে যাওয়ার আগে ওকে বের করে দিয়েছে, তাই তো? দ্বিতীয় বউ সন্তান আছে? দ্বিতীয় সন্তান আছে। ওই তো যে বাচ্চাটা নিয়ে আছে ওটাও সন্তান নয়। ওটা ওই যে বাচ্চাটা নিয়ে আছে না, মেয়েটার সাথে সঙ্গে যে হোয়াটসঅ্যাপে ছবিটা ওটা তো সন্তান, তাহলে 4টে হলো তো, তাহলে 5টা বাচ্চা বলছো? 5টা বাচ্চা আছে। 3টে বাচ্চা বললে প্রথম বোন, আর দ্বিতীয় বউ 2টা বাচ্চা। ও আচ্ছা, একটা কোলে আছে, একটা বড়, তাই তো? আচ্ছা, বড় কি ছোট সেটা আমি জানি না, কিন্তু 5টা বাচ্চা সেটা আমাকে বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই সন্তান তোমার, তাই তো? যেটা হচ্ছে আমার স্ত্রী পেটে যেটা আছে সেটা তো। হ্যাঁ, এটা তো আমার, কিন্তু ও যদি না আসে, না দিয়ে করে, কিন্তু এই কাজটা তোমাকে করে দিতে হবে দিদি, কি যে ভবিষ্যতে কারণে। ওটা আমি পরে কথা বলবো, কি করতে হবে না। আমার কাছে কাজ দিয়ে দিয়েছো, ভবিষ্যতের চিন্তা তোমাকে করতে হবে না। আমি আমার তরফ থেকে তোমাদের আমার চিন্তা ভাবনা থেকে আমি তোমাকে তোমার ভবিষ্যতের চিন্তা ভাবনা আমি করব, এবং আমি জানি যে তোমরা সবকিছু অ্যাকসেপ্ট করবে। আমি তোমাদের বলবো, আমি অল ইন অল নই, আমি সমস্ত কিছু ঠিকঠাক করব, তোমাদের কিচ্ছু বলতে হবে না। মানে আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের জন্য যেটা করে দেব, সেটা ইন ফিউচারে তোমাদেরকে এগুলো নিয়ে আর পস্তাতে হবে না। মানে কাজ যখন ধরেছি নিখুঁত করে দেবো, ব্যাস। আমার ওইটুকু দায়িত্ব। ওই আধা রাস্তায়, তাহলে তোমার আধা রাস্তায় তোমার মারা তো চলেই যাচ্ছিল, আমি তো চলেই যেতে পারতাম। ওই আমি তো যাইনি, আমি তো বলেছি না ঠিক আছে, এক ডিস্ট্রিক্ট এসছি, আর এক ডিস্ট্রিক্ট যাবো, কোনো অসুবিধা নেই, চলো। এত রাতে কারো গ্রামে কেউ ঢোকে 2টো গাড়ি নিয়ে? তুমিই বলো, কজন আছি তোমার, কজন আছি? না না, ওর বাড়ির সামনে একটা কালো কালার গাড়ি দাঁড়িয়েছিল না? না না না, কোনো গাড়ি দাঁড়িয়ে ছিল না। কোনো গাড়ি দাঁড়িয়ে ছিল না। ওই ছেলেটা আবার বলছে নিজে নিজেই যে তুমি যদি যেতে চাও তো আমার কোনো করার নাই, আমি আটকাতে পারবো না। হ্যাঁ, ছেলেটা বলছে ওরকম করে। আর যদি না যেতে চাও তাহলে বাবার বাড়ি যাবে, না যাও না, বাচ্চা কাচ্চা হওয়ার পর। আমি তো এটা বুঝতে পারছি না দিদি, যে অন্যের জিনিসের দায়িত্ব অন্যজন কিভাবে নেয়, আমি তো এটা বুঝতে পারছি না। এটা তো কোনোদিন আমি দেখিনি চোখে, আমি তো এটা কোনোদিন বিশ্বাসই করতে পারছি না। ওটা এখন মোহ, কেউই কোনো দায়িত্ব নেবে না, ভুল তো করেছে মেয়েটি। এটা মোহ। এখন বলছে যখন বাচ্চাটি হয়ে যাবে তখন কি আর তার দায়িত্ব নেবে? সত্যি নেবে না, নেবে না। ওটা তখন কাজ পড়বে আমার ঘাড়ে পড়বে। তোমার আমি তো নিব না, কারণ ও আসবে না, ও আমাকে ছিল না, আমি কেন বাচ্চা নিব না বললে হবে না। ওটাই তো ব্যাপার, খেলা তো ওইখানেই ভাই, খেলা তো জমে ওঠে ওইখানেই। তার জন্য কি বললাম, যেটা করব চিন্তা ভাবনা করে তোমার দিকটা আমি দেখবো, যদি না আসে। আর যদি এলো তাহলে তো তোমরা সংসার করবে। ওটাই তো কথা না, যদি আসে তাহলে তো ভালো সংসার করবে, আর যদি না আসে তার জন্য আমি ব্যবস্থা করবো, তোমাকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না। না, তোমাকে এই ব্যবস্থা করে দিতে হবে আমাকে, যে আমি কিন্তু বাচ্চার দায়িত্ব নেবো না, কারণ ও যদি না আসে। বাচ্চা বলে বাচ্চার দায়িত্ব তোমায় নিতেই হবে ভাই, আমি তো ওখানে কিচ্ছু করার নেই আমার। এবার ও যদি বলে আমার বাচ্চার দায়িত্ব ওকে নিতে হবে না, সেটি যদি বলে, তাহলে সেইভাবে আমরা এগোবো আইনি প্রসেসে, কিভাবে কি করতে হবে, ঠিক আছে, লিখিত করে। ও তো বলছে যে তোমাকে নিতে হবে, কারণ হচ্ছে তোমাকে আজকে না হয় ছোট থাকতে তোমাকে চিনবে না, কিন্তু বড় হলে তোমাকে তো চিনবে, তখন ঠিক তোমার কাছে চলে যাবে। আমি তো জানি গো ভাই,
তোমার বাচ্চা তোমাকেই খোরপোশ দিতে হবে। বাচ্চা তোমার কাছে আসুক না আসুক সেটা কোনো কথা নয়। বাচ্চা কখনো বাবাকে চিনলো না, যাকে চোখের সামনে দেখবে তাকে বাবা বলে চিনবে না। তোমার কাছে যাবে, ওটা তোমার বউ যা বলছে ওটা ভুল কথা। দেখছি যেটা করব, এসপার ওসপার, যেটা এসপারের মতো এসপার হবে, ওসপারের মতো ওসপার হবে, চিন্তা নেই। ওর জীবনটা তো বরবাদ করলো, আমারটাও করে দিল তার সাথে। ওটাই ওটাই এই জন্য অল্প বয়সে বিয়ে করতে নেই। তোমাদের মধ্যে দেখি সব গ্রামে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়, এটা একটা তীব্র প্রতিবাদ করেছি। কজনকে আর করবো বলো, কজনকে সামলাবো? যেটা চোখে পড়ে সেটা সামলাই। এটা অল্প বয়সে বিয়ে করলে এইরকম প্রবলেম হয়। এখন দেখে শুনে প্রাপ্ত বয়সে বিয়ে করে তাই এটা হচ্ছে। আর তোমরা তো অল্প বয়সে বিয়ে করেছো, দেখলাম তো বিয়ের ছবিটা। না সেরকম তো কোনো করার নাই, কারণ আসবে তো বলছে তোমাকে, আজকে পর্যন্ত তো কথা হয়েছে। আজকে তো কথা হয়েছে আসবে, কিন্তু আজকে কত মিনিট কথা হয়েছে? আজকে কথা হয়েছে মনে করো 7টা থেকে নিয়ে 10টা পর্যন্ত কথা হয়েছে। 7টা থেকে 10টা? মানে টানা কথা হয়নি, কাটা কাটা কথা হয়েছে। ও মানে যখনই আসছে ফোন কেটে দিচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তা আমি বলেছিলাম না একটু কথা বলবো, আমি ব্যাপার হচ্ছে কন্টিনিউ তোমাকে ফোন করছিলাম, তোমার ফোন লাইন লাগছিল না, নিশ্চয়ই তোমাকে ফোন করছিল, ওটাই ভেবেছি। একবার যদি একটু কনফারেন্সে কথা বলাতে, হোয়াটসঅ্যাপে কনফারেন্স করতে। না মানে আমার মানে কি, আমার না নেটওয়ার্কের প্রবলেম, একটু মোবাইলটা একটু চলছে আর কি, সেই জন্য একটু মানে ফোন ঢুকছে না। তো আমাদের এটি জিও টাওয়ার বানাতো, আমি দিল্লিতে জিও সিম নিয়েছিলাম, এখানে জিও টাওয়ার পাচ্ছে না, সেই জন্য নেটওয়ার্ক প্রবলেম দেখাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দায়িত্ব নিয়েছি, আমি ঠিক দায়িত্ব পালন করব, দেখছি। তোমরা না ঘুরে গেলেই হবে। টুলটুল দিয়ে ফোনটা তোলো এবার। খাবার কিছু খাওয়া যাবে না? নেই? চা তো খাওয়া যাবে? মাথা যন্ত্রণায় ফেটে পড়ছে আমার। এই টুলটুল দি ফোন তোলো। হ্যাঁ বলো এবার কি বলছো? আর ফ্রি জীবনেও হবো না, বলে ফেলো। না স্পিকার অফ করা, আমাকে বলতে হবে না, আমি বুঝি। তারা একটু আসতে দিইনি। হ্যাঁ তোমার হাজবেন্ড আছেন এখন পাশে? দাও দাও, আমি কথা বলবো, দাও 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 দাও। হ্যাঁ দাদা নমস্কার, কেমন আছেন? এই চলে যাচ্ছে, বলুন আপনি কেমন আছেন? আচ্ছা আচ্ছা বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ কোনো সমস্যা হয়নি তো?
ঠিক আছে, ঠিক আছে। কাকে? কে? বলো। আচ্ছা, না না, এই সাহসটা হয় কি করে? হ্যাঁ দাদা বলুন। দেখুন, থানায় আপনি 3 দিন কেন 3 বছর পরও জমা দিতে পারবেন। থানা বসেই আছে কেস নেবে বলে, ঠিক আছে? কোর্টে পারে আয়ও না, থানায় যাবেন, যে টেবিল ডিউটি অফিসার থাকবে যার হাতে জমা পড়বে তিনি আপনার কেসের আয়ও হবে। আয়ও মানে ইনভেস্টিগেশন অফিসার, ঠিক আছে? তো আমার কথা হলো কি যে আপনি 3 দিন কেন 3 বছর পর 3 মাস পর গেলেও হবে, কেস তো করে দেবেন, কিন্তু জিতবেন কি হারবেন সেটা আপনার ম্যাটার, ঠিক আছে? কিন্তু আমার একটা প্রশ্ন, যে একজন মহিলার গায়ে এসে একটা পুরুষ মানুষ হাত দিলেন কোন অধিকারে? আজকে স্বামী গায়ে হাত দিলে বধূ নির্যাতন কেস হয়ে যায়, একজন থার্ড পার্সন এসে গায়ে হাত দিয়ে যাচ্ছে, মানে আমি জাস্ট অবাক হচ্ছি জিনিসটা। আরে এতদিন ধরে ডিস্টার্ব করছে, আমাকে বলুক। যখন আমার বিবাহবার্ষিকীতে দিদি এলো তো আমাকে বলুক। আরে এই দেখুন দাদা, আমি একটা কথা বলি, এই ধরন ওই ধরন আমি বুঝবো না। আমার কথা হলো আমি বলবো কেন, ফার্স্ট অধিকার কোন রাইট আছে তার এটা করার, আমি এইটা বুঝবো। আপনারও রাইট নেই, যেমন আপনি লিগাল হাজবেন্ড, তাই না? তার কি করে রাইট হবে? তা চড়িয়ে বৃন্দাবন দেখানো উচিত তাকে। কেস করে কিছু হবে না, দেখুন কেস করবেন আপনার স্ত্রীর দিকেই আঙুল তুলবে, পুলিশ বলুন কোর্ট বলুন আঙুল তুলবে, ডাল মে কুচ কালা है এটাই মানুষ ভেবে নেবে। দেখুন এখন যদি মানে কি বলবো, সন্তান রেখে স্বামীকে রেখে যদি কোনো বউ চলে যায়,
পুলিশ কেস নিতে চায় না, আর কেস নিলে পড়ে রাখে। ও জানে তো কারোর সাথে চলে গেছে, মানে যদি সত্যি মার্ডারও হয়ে যায় তাও পুলিশ চিন্তা ভাবনা করে নাই ও কারোর সাথে চলে গেছে। ব্যাপারটা বুঝেছেন? কোন অধিকারে? অধিকারটা কে দিল? কিছু তো দিদিরও ফল্ট আছে। তাহলে দেখুন কিরকম ধরন ব্যাপারটা। একটা মানুষের সাথে কথা বললে না একটু হলে বোঝা যায় মানুষের অ্যাট্রাকশনটা কিসের প্রতি। আমার প্রতি, আমার শরীরের প্রতি, আমার পয়সার প্রতি। ঠিক আছে, ঠিক না? কিছু তো এই তিনটে তো আছে, একটা রূপ, একটা গুণ, একটা পয়সা। কিসের প্রতি? আর শরীর কিসের প্রতি তার একটা অ্যাট্রাকশনটা। এইটা বোঝার ক্ষমতা কিন্তু মানুষের সাথে 6 দিন কথা বললেই বোঝা যায়। ওটা করে কিচ্ছু লাভ নেই দাদা, ফালতু নিজেদের গায়ে নিজেরা কালি দেওয়া। আপনি একটা কাজ করবেন, ফোন নাম্বারটা কালকে আমাকে দেবেন, ঠিক আছে? আমি ফোন করব, নেক্সট টাইম যেন কোনো ডিস্টার্ব না করে। থানায় কিচ্ছু কমপ্লেন করতে হবে না দাদা। না 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 না, থানা কিছু বলবে না, থানা কেস নিয়ে নেবে, আপনার চিন্তা নেই। থানা কেস নিয়ে নেবে, তাকে ডাকবে, ইনভেস্টিগেশন হবে, সেও বলবে, সেও কিছু প্রুফ দেখাবে, আপনারাও কিছু প্রুফ দেখাবেন। থানা বুঝে গেল ব্যাপারটা কি, পরিষ্কার জলের মতো পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, আমি কি বলছি, পরিষ্কার হয়ে গেল। থানায় কিছু পয়সা দিয়ে দিল, ব্যাস। এবার ও জামিন নিয়ে নিল। এবার আপনি কি করবেন বলুন আমাকে? জামিন নিয়ে নেওয়ার পর তারপরে যে অত্যাচারটা হবে, সেই অত্যাচারের হাত থেকে কি আপনি বাঁচতে পারবেন? আপনারও তো প্রাণহানির আশঙ্কা আছে তখন, কারণ যত শত্রুতা তখন তো উঠবে আপনার উপরে, তাই না? তাই প্রথম থেকে মানে শক্ত হাতে এই লড়াইটা দিতে হতো। আর যখন আমি আছি, আমাকে বলো, আমাকে একটু আলোচনা করো। কতদিন কত ফোনে একটু ফোন করুন, আজকে ফোন কল নেবো, আজকে মানুষের সমস্যা শুনবো, বলতেই পারে। হ্যাঁ হ্যাঁ, ওই সময়তেও তাহলে আমাকে বলতে পারতো, বলুন একটু ডেকে, দিদি তোমার সাথে আমি একটুখানি কথা বলতে চাই, পার্সোনাল, বলতে পারতো না? কিন্তু দাদা ওটা কেস কামারি করে কিছু করতে হবে না, ফোন করবে। হ্যাঁ, আমি একেও জেরা করবে, ওকেও জেরা করবে, ওনাদের কাজ ইনভেস্টিগেশন হয়ে গেলে আপনাকে কোর্টে পাঠিয়ে দিল। এবার কোর্টে কেসটা চললো, আপনাকেও যেতে হবে, তাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে, তাকেও যেতে হবে, তাই না? মাঝখান থেকে আপনি বলুন আপনার এই প্রবলেমটা কি সলভ আপনি এই কেসটা করে করতে পারবেন। আমাকে এই রেজাল্টটা আমাকে দিন, আমি এটাই বলছি। আপনার রেজাল্টটা নিশ্চয়, একটা মানুষ যখন পড়াশোনা করে তখন তো একটা রেজাল্টটার আশা করে না, আমার রেজাল্টটা কি করব। স্টুডেন্টই বুঝতে পারে যে রেজাল্টটা আমি কি করতে পারি, তার কারণ তার পড়াশোনাটা সে করছে। তো এই ক্ষেত্রেও কিন্তু যতদূর দৌড়াবেন আপনারাই দৌড়াবেন। মাঝখান থেকে আপনি এটা নিশ্চয়ই চিন্তা ভাবনা করবেন, যেমন একটা স্টুডেন্ট সারাক্ষণ পড়াশোনা করেন বা এত ঘন্টা পড়াশোনা করেন যে আমি এত মার্ক তুলবো। আপনি বলুন এই কেসটা করে আপনি কি মার্ক তুলবেন, আপনি বলুন আমাকে, বুঝিয়ে দেন আমাকে কি পাবেন আপনি। পানিশমেন্ট? পানিশমেন্ট তখন হয় দাদা, রাস্তাঘাটে যাচ্ছে একজন আননোন পার্সন, তাকে এরকম করেছে, বিরক্ত করেছে, বা সেটাকে সে প্রুভ করতে পেরেছে, সেখানে পানিশমেন্ট। কিছুই পানিশমেন্ট না, ওই এখন জামিন। মানুষ মরে গেলে পানিশমেন্ট হচ্ছে না তো 3 মাস 6 মাস জেল কেটে বেরিয়ে চলে আসছে। কি আর বলবো বলুন দাদা, সবই পয়সা পয়সা পয়সা, একদম। কিসের পানিশমেন্ট দিতে গেলে আপনি তো খরচা করতে হবে, আপনাকে দৌড়াতে হবে, আপনি তো লাস্টে আপনি স্ত্রীর প্রতি অশান্তি করবেন। কেন তখন আবার এখন একরকম কিন্তু অশান্তি, এখনটা তো মিটিয়ে নিতে পারবেন একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। কোর্টে কেস চলে তখন তো আপনি বলতে পারবেন না কেস তোলো, কেস তুললে আপনি দুর্বল হয়ে গেলেন।
সে তখন কি করলো, মাথা উঁচু করে দাঁড়িয়ে তখন আপনার বিরুদ্ধে আরো লড়তে শুরু করলো। লাভটা কি হলো? আপনি হেরে গেলেন, অবশেষে আপনি হেরে গেলেন। আমি ফোন করে বলে দেবো নেক্সট টাইম ডিস্টার্ব করবে না, আর আমি ডিটেলসটা শুনবো, পুরো সত্যটা শুনবো, তারপরে ফোন করব। কারণ যাতে আমাকে সেখান থেকে কোনো কথা বললো আমি রিপ্লাই দিতে পারলাম না, আমি জানি সে আমার ফোনটা একবারই ধরবে, কিন্তু দ্বিতীয়বার আর ধরবে না। তার জন্য ফোনে কোনোদিন সমস্যা মেটানো হয় না, ঠিক আছে? তো আমাকে ওই একবারেই কিন্তু ওই এক রাতেই বাঘটা মারতে হবে, একদম। ওর জন্যই বললাম এটা করুন, কেস করবেন না। কেস করলে নিজের মান সম্মান, নিজের স্ত্রীর মান সম্মান, আপনার মান সম্মান, পরিবারের মান সম্মান, এটাই হবে, আর কিছু হবে না দাদা। এই ক্ষেত্রটা ঠিক আছে, ঠিক আছে, দিন। বলো। আর দিদি 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 বলো না, তুমি আর দিদি বলো না। কি বলবো মানে? এই কেস করে না তোমার সুনাম হবে, না তুমি কোনো রেজাল্ট পাবে, না তোমার জীবনে কোনো তোমার স্বপ্ন পূরণ হবে, কিছুই হবে না। পানিশমেন্ট কি? তুমি ছবি তুলে রেখেছো? তোমার ছবিগুলো তুলে রেখেছো? ইনজুরি রিপোর্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, তুমি তো কেস করবে, ও জামিন নেবে, আর কি লাভ? আমি বলো তারপরটা কি হবে? স্বামী স্ত্রী কেসে বর জামিন নিয়ে বলছে কি তুই এবার কোর্টে কেস লড়, কোর্টের রায় নিয়ে আয়। আর তুমি তো তুমি একটা কাজ করো, ডকুমেন্টসটা, তোমার যে মেডিকেল রিপোর্টটা এটা ওটা ওগুলো আছে, হোয়াটসঅ্যাপ করো আমাকে ফার্স্ট। কারণ আর তোমার কাছ থেকে আরো ডিটেলসে জানবো কি ব্যাপার, কি বৃত্তান্ত, খুঁটিনাটি, যেভাবে আর 10 জনের কাছে জানি। হয়ে গেল? তারপরে ওর একটা ফটো দেবে, ওর ফোন নাম্বার দেবে। হ্যাঁ, আমি তোমাকে অন্য ফোনে রেখে আমি তোমার সামনেই ফোন করব, তোমার বাইরে ফোন করব না, ঠিক আছে? দুটো অপশন আছে, এক তুমি আসতে পারো, দিয়ে তোমার সামনে আমি ফোন টোন করলাম, তোমারই ফোন থেকে ফোন করলাম, এটা সব থেকে বেটার হয়, ঠিক আছে? দ্বিতীয় কথা হলো কি, যদি তুমি আসতে পারলে বেশি ভালো কাজ হবে। তাহলে বাড়ির ফ্যামিলি তোমাকে ধমকায় কি করে? কিছু প্রমাণ? ও ডায়েরিও করছো, কেসও করছো?
হুম। লাভ নেই গো মন, কেলোচ্ছ হবে সারা জীবন একটা কলঙ্ক। কলঙ্ক বয়ে নিতে হবে, ফেক একটা কলঙ্ক বোঝা বইতে হবে। এবার ওদেরকে আগে একটু পাঠাও, ওদেরকে আগে পাঠাও। ওরা ওখানে যাবে যেখানে বলেছি। কোথায় যাবে? যেখানে থাকবে। আমি জানি না কোথায় থাকবে। ওরা ওদের সাথে কথা হয়ে গেছে, ওদেরকে বলো, ওদেরকে আগে যেতে বলো, রানাকে ফোন করে বলো। চলে এসেছি তো, ওদের বলে তো পাঠিয়ে দেবো। ওদেরকে তো দিতে যেতে হবে, ওখানটা করে ঢুকতে দেবে না। হ্যাঁ হ্যালো, চলে এসেছি তো। আমি তো চিনি না, রানাকে বলো। ওরা চেনে, আমি চিনি না। ওরা চিনতে পারবে কিনা নেমে জানতে হবে কোনটা। হ্যাঁ বলো বলো বলো, আমাকে বলতে হবে না এইসব কথা, তার আগেই বলে দিয়েছি। বলছি ওকে বস করা যাবে না। ঠিক আছে, ঠিক আছে, কেস করতে হবে না, কালকে তুমি সব ডিটেলসে দাও, আমি দেখছি। ঠিক আছে, রাখলাম। হ্যাঁ গো, গুড নাইট, ভালো থেকো। ঠিক আছে, আমি দেখি এই ঝামেলাটা মিটিয়ে আমি তোমারটা দেখে দিচ্ছি। ঠিক আছে, একটু ফোন করবে। আমি ভুলে যাই গো বোন, কথা দিয়ে ভুলে যাই। সকালবেলায় মানে ফোন তুলি, কথা বলতে তখন ইচ্ছা করে না, বলে এমনি তো ধরো ভোরবেলা 5টা 6টার সময় ঘুমাতে যাই। তার মধ্যে 6টা থেকে গ্রাম থেকে যত সব মানুষগুলো ফোন করে, 5টা 6টা, রাত 2টো 3টে। টাউনে মানুষ রাত 2টো 3টেই ফোন করে, আর গ্রামে মানুষ 5টা থেকে ফোন করতে শুরু করে দেয়। পারিও না ফোনটা অফ করে শুতে, ওটা আরো টেনশন হয়, বারবার ঘুম ভেঙে যায়। এই কটা বাজে ফোন এলো না তো, এই কটা বাজে ফোন এলো না তো, টেনশন হয়। তার থেকে ফোনে রিং করেই শুই, ওই তুলি। তোমাকে যেমন সেদিনকে বললাম, ঠিক আছে। ওরা খাবে না, ওদের খাবারটা এখান থেকে কিছু কেক টেক গুলো কিনতে বলো। আগে যে ঘরটা দেখো। ঘরও ঠিক হয়ে গিয়েছে, ওদের ঘর যেখানে ছিল সেখানে থাকবে। ওরাই চিনতে পারছে না কোথায় ছিল, আমি বোঝাতে পারলাম? ওরাই চিনতে পারছে না কোথায় ছিল। এখন রানা ঘুরবে নিয়ে নিয়ে, ওরা কি দেখে চিনবে? ওরা বলতে পারছে না, খাবার দেখছে। বয়স্ক মানুষ না খেয়ে তো। আমি খাবারটা আগে ঘরটা ছিল কোথায় ছিল, রানা নিয়ে ওই নিয়ে ঘুরছি। আমি আমাকে পেন দাও, আমি লিখে দিচ্ছি। পেন দাও, লিখে দিচ্ছি। বলো, এটা মেসেজ, ফোনটা দাও। এইসব মানুষ নিয়ে কাজ করা এত জ্বালা, বেশি দায়িত্ব নিয়ে ফেলি।
এনো নাও। আমি চিনি না। তুমি চিনো তো, বলো ডানাত বাহাত বলো, আমি সেই দিকে নিয়ে যাচ্ছি। নাম বলতে পারছো না, ডানাত বাহাত বলো, আমি তো চিনি না এই নাম। ডানাত বাহাত বলবে, আমি গাড়ি চালাচ্ছি, তাহলে হয়ে যাবে। চলো বেশ। ওরা কই? এই লোকটার ফোন নাম্বারটা দিক না, এরা না ভালো লাগে না আমার উত্তর। চল রানাকে ফোনটা করো তো, আমাকে দাও ফোনটা। হ্যাঁ রানা, আমাকে ফোনটা দাও। হ্যাঁ রানা, হ্যাঁ সেটা কোথায় তুই চিনিস? আমিও তো চিনতে পারছি না। কি বলবো, আমিও তো চিনতে পারছি না যে নাম বলছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কিছু চিনতে পারছে না, চলো দেখছি আমি। ফোনও তুলছে না লোকটা, এত রাত হয়ে গেছে। আমি তো ওর নাম শুনিনি আমি। চলো নাম শুনি, ওখানে আমি জিম করতাম, চলো। তাহলে তো এত এত কথা এতক্ষণ ঘুরিয়ে বলতে পারছে না নাম, আমি ওরা আন্দাজে আন্দাজে বললাম। এতক্ষণ ঘুরিয়ে ফুরিয়ে যেটা আমি টার্গেট করছি ওরা বলতে পারেনি এখনো। ওরা বলছে এখান দিয়ে গিয়ে একটুখানি গলি, এখান দিয়ে একটুখানি গলি, কোথায় যাবো আমি? আমি টার্গেট করছি, কালকে যেহেতু কথা বলছি, দেখছি। দাঁড়াও একটু স্লো হও। দাঁড়াও দেখি রাস্তা আছে। হ্যাঁ এই রাস্তাটা দিয়ে চলো। যাবে না, গাড়ি যাবে না। রাস্তা দিয়ে গাড়ি যাবে না? না, গাড়ি ঘোরানো যাবে না। যাবে যাবে। হ্যাঁ যাবে। হ্যাঁ চলো। এটা কোন রাস্তা চিনতে পেরেছো? আমি চিনতে পেরেছি। ওই চিনতে পেরেছি, এইটা এইটা। কলকাতার আর গলিগুলি না একটু চেনা যায় না। আমার এই ভাল লাগে না এই জন্য কলকাতার গলিগুলি। আমাদের কৃষ্ণনগরে কত সুন্দর, আমি জীবনে আসিনি এইসব গলিতে। কৃষ্ণনগরের মানুষও ভালো, কৃষ্ণনগরের রাস্তা ভালো, কৃষ্ণনগরের সব ভালো। কলকাতায় কেমন গলি গলি বারবার। সব থেকে পচা হলো বারাসাত, শুধু জ্যামে পড়তে হয়। কোন দিকে যাবো? এই দাঁড়াও, আমি আবার ইয়ার কিছু করতে করতে এদিকে। শিওর? হলের দিকে না এদিকে? এদিকে। জিম সেন্টার ছিল না একটা, এখানে জিমে ভর্তি হয়েছিলাম, ওই যে সামনে ওইখানটায়। চলো দেখছি। আমরা
আমরা চিনবো কি করে? জীবনে আমি এখানে কোনোদিন আসি, এখানে একটা জিম সেন্টার আছে, আমি আর ছেলে ভর্তি হয়েছিলাম। জীবনে আসিনি আমি, হুম, জীবনে আসিনি আমি এদিকে। একটা জিম সেন্টার ছিল তো, উঠে গেছে না? এত বড় জিম সেন্টার তো উঠবে না। সামনে 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 সামনে। এটা আবার কোন রাস্তায় চলে যাচ্ছি? ওদিকে তুমি যেটা বললে সেটা তো? কোন দিকে? ওই দিকটা যেটা তুমি বললে ওইটা তো ওইদিকে। আমি বলতে বুঝাতে এই তো পারবো এই তো জিম সেন্টার। যাও, চুপ করো, বুঝাতে পারবো না আমি, মাথা গুলে যাবে এখন। আমি বোবার মতো বুঝাতে পারি না। এমনি সারাদিন খাওয়া নেই দাওয়া নেই, এখন ভুল বলেছো তুমি আমাকে, তার জন্যই হচ্ছে। চলো দেখি সামনে 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 চলো। রাত না হলে তো চিন্তা, আমি কি ইয়েতে চলে যাচ্ছি নাকি? স্টেশনে যাচ্ছি। তার জন্য তো বললাম, তাহলে এটা ওই রাস্তাটা না তো? তুমি বলো ওটা হলের রাস্তা। সঙ্গীতা হলের রাস্তা এটা, পেছনে ছিল সঙ্গীতা হল, আর এটা গেল এই সামনে। এটা না, ওইদিকে চলো তাহলে, ব্যাক করো, এখান থেকে ব্যাক করো, এই রাস্তা থেকেই ব্যাক করো। এটা না ব্যাক করো। বাস স্ট্যান্ডের কাছাকাছি। তুমি এখান থেকে ব্যাক করো, ওদের কথা বাদ দাও। হ্যাঁ, এদিক দিয়ে বেরিয়ে, এদিক দিয়ে বেরিয়ে আমি পোস্ট অফিসের মধ্যে বেরিয়ে যাচ্ছি। কি জানি, আমি তো জীবনে যেগুলি জানি 3-4টে, ওই 3-4টেই আমি, কিন্তু কিন্তু এইটা তো আমি বলবো আমার কাছে যে একজন ক্লায়েন্ট গিয়েছিল না, পাপাইদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই উনাদের। ওনাদের হ্যাঁ ওনাদের কোনটা আমি তো চিনি না, তো আমাকে দেখায়নি কোনটা। ওদের যদি হয়ে থাকে ওই যে নাজমা নাকি, হ্যাঁ 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 হ্যাঁ, ওই কেসটা ওদের, হ্যাঁ ঠিক ওদের উল্টো দিকে নয় ওদেরটা। তাহলে হ্যাঁ এইখানে এসছি কেন আমরা? তাহলে তো আমি তো ওই জন্য তো বলছি। ঠিক আছে ভাই, আয়। টোটোটা কেমন উল্টো যাচ্ছে? পিছন দিয়ে মারলে ঠিক হয়ে যাবে উল্টো। এই যে খাবারটা এখানে পাওয়া যেত ওদের। থাকার দোকানটা খুঁজে পাই, তারপরে খাবার খাবো। এবার ডান দিকে সোজা যাও, চলো 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 চলো, ওই যে ওই দোকানটার পাশ দিয়ে, এই দোকানটার পাশ দিয়ে চলো না। আমি তো ওইখান থেকে বললাম যে ওই যে ওখান থেকে আসলে আমি মাথাটা ঘুরিয়ে ফেলেছি, ওটা ছাড়িয়ে না এদিকে, ওটাই মাথাটা ঘুরিয়ে ফেলেছি। ওইখান থেকে যখন ব্যাক করছি আমি বললাম এদিকে যাবো না ওইদিকে। এই মেয়ে হতে পারি এখানকার, কিন্তু কিছু চিনি না। আমি তো সেই চড়ে চড়ে বেড়াতাম না যে আমি চিনবো। এখানে জিম সেন্টার আছে, শিখতে আসতাম, তার জন্য আমি জানি। এইটা এইটা কই? এই যে সবুজ, না, এটা হলো বাপাইদার বাড়ি। চলো চলো ওইখানে চলো চলো চলো, এই যে এই যে এই যে এই যে এই যে এটা হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো এই তো, এই দেখো এটা এটা, ওই দেখো জিম সেন্টার হয়ে গেল। ঠিক আছে চলো। আমি তো ঠিকই বলেছিলাম এইদিকে আসছে। আর এই যে এটা পাপাইদাদের। তো ও এখানে থাকে না? না, ওই যে ফ্ল্যাটে থাকে। তাহলে পাপা যদি ফোন করো। ফোন করবো কেন, এখানে ফোন করবো। গাড়িটা বহুত চলেছে। এইটা ও বাবা, কাকে দিয়েছি রাজার পাট, যেখানেই আছি সেখানেই চেনা জানা হয়ে যায়। কে গো? এ পাপাই দাদের এটাই। এখানে ছিলে, আমার চেনা জানা।
দাদু ভাই, কোনো চিন্তা নেই, সব আমার চেনা। চিনতে পারছো? বাবলি, পাপাইদা তোমার ছেলে তো? পাপাইদা তোমার ছেলে তো? হ্যাঁ। হাসছে। জানি পাপাইদার মা উপরে আছে। আর খুলতে হবে না, আর খুলতে হবে না, যাও, চিন্তা নেই, এ সব আমাদেরই, চিন্তা নেই। চলে যাও, চলে যাও, কোনো অসুবিধা নেই। খাবার পাবেন, রুটি পাবেন, রুটি তরকারি পেয়ে যাবেন। রানাকে দিয়ে পাঠিয়ে দাও। এরা না, এনার মেয়ে, আপনারা গিয়ে ফ্রেশ হন, উনি গিয়ে রুটিটা নিয়ে আসে, রুটি তরকারি। থানার ওখানে কিন্তু নেই, আমি দেখলাম পিসি চন্দ্রের ওখানে আছে। আপনারা ঢুকে পড়ুন, কোনো চিন্তা নেই, পুরো আমার পরিচিতি, কোনো চিন্তা নেই। আর এনারা খুব ভালো। এই তো এখান দিয়ে ঢুকে গিয়ে যে প্রথম রুমের দ্বিতীয় রুমটা যেটা আছে, সেখানে অনেকজন, আমি অনেক ইয়ে ভিকটিমদের পাঠিয়েছি। ঠিক আছে, কোনো এখান দিয়ে কটায় বেরোতে হবে জানেন? বাড়িতে এলামই শুধু ফলস, কিন্তু যেহেতু আমাদের হোটেল নেই, কটায় বেরোতে হবে? আগে রুটিটা নিয়ে আসো, তারপরে হিসাবটা নেবে। রুটিটা নিয়ে আসো। আমি বলছি কি এখান থেকে ভোরবেলা গেলেই ভালো হয়। আপনারা বাড়ি যান, বাড়ি বলছি লজে যান, আমি একটুখানি বাড়ি গিয়ে একটু ফ্রেশ হই, আপনারাও ফ্রেশ হন, আমি ফোন করছি। মানে আমাকে আবার এই যে কৃষ্ণনগর কেন এলাম বলুন তো? কৃষ্ণনগর এলাম এই কারণে, কোনো হোটেল নেই ওইসব জায়গায়, না একটা হোটেল, না একটা খাওয়ার দোকান, না একটা ওয়াশরুম, কিচ্ছু নেই। গোটা রাস্তা এলেন, এইভাবেই কষ্ট করে করে কাজ করি। একদম গ্রামের ভিতর। আপনি যে ওবেলাতেও যে গিয়েছেন টাউন দিয়ে, সেটাও কি পেয়েছেন কিছু? সকাল থেকে এখন পর্যন্ত খাবার দোকান পেয়েছেন ভালো? চায়ের দোকান শুধু। আমার বাড়ি ওনাদের বাড়ি দক্ষিণ দিনাজপুর। কাজে গিয়েছিলাম। আমি এখানে নতুন লেগেছি, আগে গাড়ি চালাতাম, ওই মাস 2 হলো। ও তুমি ছিলে না তাহলে, অন্য বিশ্বনাথ ছিল সে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। দিনে ওই আমার বাড়ি আর ওর বাড়ি ঘুমিতে একই জায়গা। ও আচ্ছা আচ্ছা। আমি নাইট ডিউটি করি। ও আচ্ছা। তোমার গুন্নি কোথায় বাড়ি? একদম ঘূর্ণি বিশ্বনাথের বাড়ি আমার বাড়ির পাশে আছে। ও আচ্ছা আচ্ছা। ঘূর্ণি আনন্দনগর কলোনিতে। আচ্ছা। ওই স্বামী স্কুলের পাশে। চিনিস? আমার 3 মেয়ে 1 ছেলে। আমার মেয়ের বড় মেয়ে বিয়ে হয়েছে মালিপাড়ায়। ও হ্যাঁ, ওখানকার যা ছেলেরা যা বললো, ওই যে দিদি শুনেছেন, তাই তো? গাড়ির মধ্যে থেকে শুনেছেন তো? মাথার উপর দিয়ে যাচ্ছে না সব? আপনি তো এখনো কিছু শোনেননি, উনি শুনেছেন ওখানকার, ওই সম্পর্কে উনি শুনে নেবেন, আতঙ্কিত হয়ে যাবেন। এখন রাতেবেলা শুনেন না, আগে কাজ করি তারপর শুনবেন। এখন আতঙ্কিত আপনি হয়ে গেলে আমি কাজ করতে পারবো না। আপনি কিন্তু বলবেন না ওগুলো, ঠিক আছে? শুধু আল্লাহকে ডাকুন, উনি মালিক, উনি ঠিক দেখিয়ে দেবে পথ। যান, চলে যান, যান, ফ্রেশ হন, যান। আমি ফোন করছি, কটায় বেরোবো একটু আলোচনা করে নিই। ভোরবেলা বেরোতে হবে, কাক ভোরেই বেরোতে হবে। হ্যাঁ, ওই যান, একটু বডি ফেলুন, তারপরে আবার বডি তুলবেন। এ শঙ্কর, এই জেঠুর নাম্বার নিয়ে রাখবা, জেঠুর নাম্বারটা নিয়ে রাখবা। মানুষ এলে পাঠাতে পারবো। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মাপ করে দিলাম, মাপ করে দিলাম আমি।
এই গাড়িটা একটু খুলুন, আমি একটুখানি ঢুকে বসি। আমার বসে বসে মাজা ব্যথা হয়ে গেছে, দাঁড়াতে পারছি না এখন আর। উফ, রুটিগুলো আছে নাকি এখানে? তাহলে ওই কুকুরগুলোকে দিয়ে দিতাম। হ্যাঁ, ওখানে পেয়ে যাবো।
দিদি একটু দরকার ছিল, ফোন করব। কইরা ফেলো, যতক্ষণ পারুম ততক্ষণ পরিষেবা দুম। কইরা ফেলো। ফোন কোথায় আমার? ওই তো করো। পেটেই ছুটোর ডন মারছে, ডন। যে মাথা হালকা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। করো জিৎ, এদের একটু দরকার ছিল। বলো ভাই, বলো বলো। আচ্ছা, হুম, হ্যাঁ, হ্যাঁ, হুম। মানে কি কেমন বিষয়? মানে এটা এটা তো সারবে না বলছো? সরি, লাইভটার থেকে জরুরি গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে যাবে। ও সরি সরি, ভুলে গেছি। ওটা এমনি গাড়ি খুলেছে বলে হয়েছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, কি বলছো তুমি? বুঝলাম না। ওটা তো সারবে না বলছো? ফোন নাম্বার দিও আমাকে। যেখানে ভর্তি নিচ্ছে না ওখানকার ফোন নাম্বার লাগবে আমার। পেশেন্টের নাম, ঠিক আছে? আমাকে এখন বললে জীবনও মনে থাকবে না ভাই, আমার মাথার উপর দিয়ে যাবে। যখন তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করবে পেশেন্টের নাম, কোন কোন হসপিটাল, আর সেখানকার নাম্বার, তারপর আমি দেখছি। মানে ভর্তি করার ব্যবস্থা আমি করে দিতে পারবো, দেখছি। জীবনেও ওটা করে লাভ নেই, জীবনেও ওটা হবে না ঠিক। তো তোমরা তুলতে পারবে না ভাই? 20 লাখ টাকা কেউ দেবে? আমি তোমাকে ভর্তির যে ব্যবস্থাটা সেটা আমি দেখছি, ঠিক আছে? কারণ এটা যদি তোমার 2-5 হাজার টাকা, 10,000 টাকা, 20,000 টাকা হতো, অর্থ দিয়ে আমি নিজে হ্যাঁ, হ্যাঁ ওটাই আমি বললাম তোমাকে, যে ব্যাপারটা কি বলতো, 20 লাখ টাকা তো কেউ তুমি অ্যারেঞ্জ করতে পারবে না। তাহলে কি 1,20,00,000? কোন ডাক্তার বলেছে 1,20,00,000 দিয়ে হার্ট চেঞ্জ করতে হবে?
ওই ডাক্তারবাবু নাম্বার দেবে তো, আমি একটুখানি কথা বলবো পেশেন্টের নাম করে, বাড়ির লোক বলছি বলে। তোমরা ভুল শোনোনি তো? তুমি ডাক্তারবাবুর নাম্বার দেবে, তোমরা ভুল শুনেছো? 1,20,00,000 হার্ট অপারেশন করতে, তাই তো? কেন ব্যাঙ্গালোর পর্যন্ত পৌঁছানোর জন্য ব্যবস্থা করতে হবে? তোমাকে আমি কালকে সকালে ফোন করো, আমি তোমাকে একটা বুদ্ধি দেবো। 2-3 জায়গায় তোমাকে ফোন করতে বলবো। আমি করবো না, কিন্তু তুমি করবে। হুম, কালকে তো সকালে খুব ব্যস্ত থাকবো, তুমি 3:30-4 নাগাদ ফোন করো। হ্যাঁ, দেখবা লাইভ যদি চলে, কাজ করি, তাহলে তুমি করবে না। আর যদি দেখো ফোন কেটে দিচ্ছি, তাহলে ভাববে দিদি হয়তো ভিডিও করছে, কারণ নেটওয়ার্ক না থাকলে ভিডিও করতে হয়। দেখো ভাই, অ্যাকচুয়ালি আমি এই ধরনের কাজ হেল্পগুলো করি না প্রথমত, কারণ এইগুলো করে আমি অনেক বিপদের সম্মুখীন হয়েছি এবং আমার ফ্যান ফলোয়াররা অনেক অপমানের শিকার হয়েছে। তাই আমি এই কাজটা কোনো টোটালেই করব না জীবনে বলেই ভেবে নিয়েছি। তার জন্য তোমাকে আমি ফোন নাম্বার চাইলাম এই কারণে, আমি যেটুকু পারবো করব, কিন্তু পয়সা করি তোলা এই ধরনের কাজ, মানে এই মেডিকেল সংক্রান্ত বিষয়ে আমি করব না। ঠিক আছে, রোগ ভোগ মেডিকেল সংক্রান্ত বিষয়ে আমি করব না। যে করে করুক, তাতে আমাকে লোকে বাজে বলুক, কিন্তু আমি করব না। কারণ আমি নিজে করে, মানুষ টাকা দিয়েছে, মানুষ এগিয়ে গিয়েছে, মানুষকে অপমানিত হতে হয়েছে। ঠিক আছে, এমন অপমানিত হতে হয়েছে, সে অপমান, কিছু মানুষের টাকা ফেরত গিয়েছে, কিছু মানুষের টাকা ফেরত যায়নি। তা সে বলেছিল পুরো টাকা ফেরত দিয়ে দেবো, আমাদের দরকার নেই। কিছু মানুষ টাকা পেয়েছে, কিছু মানুষ টাকা পায়নি। তো আমি এই টাকা পয়সা তোলার বিষয়, হ্যাঁ, আমি আমার নিজের বস্ত্রদান করব, আমি বলবো যে দেবে দেবে, না দেবে না দেবে, কিন্তু এই পেশেন্ট জীবন মরণের খেলা নিয়ে, এই খেলায় আমি আর মেতে যাব না। তার জন্য অনেক আছে, এনজিও আছে, আমি কিছু এনজিও নাম্বার তোমাকে দেব, যারা এই সোশ্যাল কাজগুলোই করেন। ঠিক আছে, দেখো ভাই, আমি 3টে হেল্প করতে পারি। এক হলো কি, আমি চুচুড়া হসপিটালে যেখানে ভর্তি নিচ্ছে না, ভর্তি করানোর ব্যবস্থা করতে পারি। এক, আমার চুচুড়াতে একটা কেস আছে, প্রয়োজনে আমি তোমাকে ওখানে গিয়ে হেল্প করতে পারি হসপিটালে। ঠিক আছে, আমি চুচুড়াতে কেস আছে, ওই জন্যই আরো বেশি দায়িত্বটা নিচ্ছি, যে আমি যাবো যখন, তাহলে এটাও আমি করব। ওকে, আমি নিজে সশরীরে গিয়ে কথা বলবো, এটা একটা করতে পারি। দ্বিতীয় কথা হলো কি, যে তোমার ওই কি একটা বলতো না, যারা মেডিকেল সংক্রান্ত বিষয়ে যে সংস্থাগুলো কাজ করে, আমি তাদের কিছু, তোমাকে, আমি গ্রুপে আছি, আমি তাদের কিছু হেল্প তোমাকে ফোন নাম্বার দিয়ে করতে পারি, কারণ তাদের ফোন নাম্বার গুলো সোশ্যাল মিডিয়ায় আছে। ঠিক আছে, আমি এই হেল্প গুলো তোমাকে করতে পারি, কিন্তু অর্থকরী তোলা, হ্যাঁ 2-5 হাজার টাকা হবে ভাই, আমি কাজ করে করে আমি ঠিক হেল্প করে আজকে 2,000 টাকা দিলাম, কালকে 1,000 টাকা দিলাম, কালকে 500 আমি দিয়ে দেবো তোমাকে, আমার তো সামর্থ্য অনুযায়ী। কিন্তু মানুষের কাছ থেকে কোনো রোগ সংক্রান্ত টাকা আমি তুলবো না, কারণ আমি জীবনে অনেক ঘা খেয়ে গেছি ভাই এটা নিয়ে, তুমি এটা জানো না। আমি বিশাল ঘা খেয়েছি ভাই, এই ঘা আমার ক্ষত এখনো রয়েছে। এই নয় যে ভাই ক্ষত মিলিয়ে গেছে, আমার আবার ক্ষত মিলিয়ে গেলে ভুলে যায়, বুঝেছো তো, কিন্তু আমার ভাই ক্ষতটা মেলায়নি, এটাই হলো প্রবলেম। এই 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 কিছু মানুষের জন্য কি বলতো, এই উপকারগুলো আমি জীবনেও করব না।
কারণ আমি ভালো ভালো মানুষগুলোকে অপমান করিয়েছি, ভালো ভালো মানুষগুলো মিসগাইড হয়ে গেছে, ভালো ভালো মানুষগুলোর আমি আজকে আমার কথার উপর ডিপেন্ড করে তারা সবকিছু করেছে, আবার তারা আবার দুটো বাজে নোংরা কথা শুনবে কেন গো ভাই? পাপ করব আমি আর পাপের অংশীদার হবে সবাই? তা তো হতে পারে না, না? তাই আমার পাপের অংশীদার আমিই হতে চাই, তো এই পাপটা আমি আর জীবনে করব না। তুমি আমাকে বলো দিদি ব্যাঙ্গালোর যেতে পারছে না, দুজনা যাবে, টিকিট করে দাও, আমি দিদি ভাই আমি করে দেবো। আমি প্রচুর মানুষের করি, আমি মুখে কিছু বলি না, আমি এটা করে দেবো, ঠিক আছে? তোমাদের টিকিট আমি এটুকু করে দিলাম, তুমি কোনো রেফারেন্স দিতে বলো, আমি রেফারেন্স দিতে পারবো, কিন্তু ওই সোশ্যাল মিডিয়ায় আমি এই 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 কাজটা আমি করবো না, নাহলে আমি করে দিতাম ভাই। তুমি রক্ত বলো, আমি রক্ত জোগাড় করে দিতে পারবো, আমি একটা গ্রুপের সাথে যুক্ত আছি, ঠিক আছে? তুমি কোনো বাচ্চা পড়তে পারছে না বলো, তুমি বলো, আমি ওখানে আমি কিন্তু কোনো মানুষের আমি বলবো না, কোনো গ্রুপেও বলবো না, আমি নিজে হেল্প করব, আমি সেখানে 5টা মানুষের হেল্প নেব, কারণ সেটা জীবন মরণের খেলা না। উনি বলবেন এই হসপিটালে ভর্তি করলাম, উনি বলবেন ওখানে ও বেড দেয়নি, আমি এখানে ভর্তি করে ফেললাম, সারা রাত জেগে সারা দিন জেগে লাস্টে বিগ জিরো। আর না, তুমি আমাকে এই হেল্পটা করবো, তুমি আমাকে কালকে পাঠাও, আমি ওখানে কথা বলবো, প্রয়োজনে আমি ওখানে যাচ্ছি চুচুড়া কেসে আমি ওখানে গিয়ে নিজে কথা বলে ভর্তি করে দিয়ে আসবো। ঠিক আছে, হ্যাঁ, তুমি কিছু মাইন্ড করো না ভাই, কেন আমি আঘাত খেতে খেতে পিছিয়ে পড়েছি ভাই, কারণ আমি এখন মানুষ আমাকে তুলেছে, আর মানুষ আমাকে আর কতবার তুলবে বলো তো, যদি আমি বারবার ভুল করি? ঠিক আছে, কি হচ্ছে বলতো, মানুষ যত আঘাত করছে তত মানুষ কিন্তু আমার মানে সহযোগিতার হাত থেকে বঞ্চিত হচ্ছে। আমি কারো মাকে ভর্তি করেছি, আমি নাকি মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে, তোমরা তো নিজে কানেই শুনেছো, আমি নাকি তার মাকেই মেরে ফেলেছি। মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে একটা মানুষকে দিন 15 বাঁচানো যায়, কিন্তু সেখানে মানুষ বলে নাকি আমি নাকি তার মাকে মেরে ফেলেছি। মরে যাবে ডাক্তার বলে দিয়েছে, সেখানে আমি সেই মানুষটি সুস্থ হয়ে গেল কতদিনের জন্য, তার মেয়ে আসা পর্যন্ত ভগবান তাদের সময় দিল, মেয়েও তাকে দেখভাল করতে পারলো, সেই মানুষটা বাড়ি ছুটিতে গেল, তারপরে নাকি আমি মেরে ফেলেছি। আমি অবাক হয়ে যাই, ঠিক আছে? তো এই রোগ সংক্রান্ত বিষয়ে আমি কিচ্ছু কাজ করতে পারবো না ভাই, তুমি ওটা পাঠাও, আমি ওটা করে দেবো। হ্যাঁ আমি করে দেবো ভাই, এটা আমি নিজে করব, এগুলো অন্যের রেফারেন্সে আমি তাদেরও পরীক্ষা করব না, আমি তো কোনোদিন কারো হেল্প চাই না, না? আমাকে বিভিন্ন সংস্থায় আমাকে রেখেছে, তাহলে আমি দেখবো, হেল্প করব, আমি সংস্থাগুলোকে যাচাই করতে পারবো। আর তাহলে আমি গ্রুপগুলোতে আমার 10,000 মেসেজ এনে লাভ নেই, না? আমি গ্রুপ থেকে রিমুভ হয়ে যাব, লেফট হয়ে পড়বো, আমি লেফট হয়ে যাব আমি গ্রুপ থেকে। আমি তো কোনোদিন কাউকে পরীক্ষা করি না, আমি নিজে নিজে চেষ্টা করি। তো তোমার এই ক্ষেত্রে পরীক্ষা করবো 5টা সংস্থাকে, এবং তুমিও 5টা সংস্থাকে যাতে পরীক্ষা করতে পারো, আমি তার ব্যবস্থাও করব, যে তারা কি করছে সমাজে, তাই না? বেঙ্গলের বাইরে থাকো, যেখানে থাকো না কেন, আমাকে তুমি আমার নাম বলবে। সমাজকর্মী বাবলি মুখার্জি নাম্বার দিয়েছে, উনি বলেছেন যোগাযোগ করতে, আমার নাম বলবে। আর আমি তো ভাই নেতা মন্ত্রীদের কোনো সাহায্য নিই না, এটাই হলো প্রবলেম আমার। পরিচিতি থাকলেও আমি নিই না, এটা আমার একটা ব্যাড হ্যাবিট বলতে পারো। আজকে ধরো আমি কোনো নেতাকে ফোন করলাম, সে ধরো ওখানে তোমাকে ভর্তি করলো, ঠিক আছে, ধরে না করলো, কালকে সেটা দেখে আর একজন বলবে দিদি আমার ওখানে একটু ভর্তি করে দেবে, আমি করতে পারবো না। একটা নেতার কাছে আমি তো ভাই নিজেকে বিকিয়ে করবো না, আমার সম্মানটা রক্ষা করে করবো না? তাহলে আমার যখন আমি যদি এই ধরনের কাজ করতাম তাহলে ঠিক আছে, তাহলে আমি ওই নেতা আমাকে যখন কিছু বলবে তখন তো আমাকে নেতার কথা শুনতে হবে, তো আমি তো ভাই নেতার কথা শুনবো না। তো সেই কারণে আমি কোনো রকম কোনো হেল্প না, আমি নিজে যতটুকু পারবো ততটুকু করি, নিজের চেষ্টায়, নিজের রাত জাগে দিন জাগে, নিজে না খাওয়া দাওয়া করে আমি কাজ করি, আমি কারো সহযোগিতা নিই না। আমি সহযোগিতা কাদের নেবো? এই যে আম জনতা, আশীর্বাদ করো আর ভালোবাসো, পাশে আসতেও হবে না, আশীর্বাদ ভালোবাসাটুকু থাকলেই কাজ করতে পারবো। ঠিক আছে ভাই, তুমি আমাকে কালকে পাঠাও, 3টেই ফোন করবে, বলেছি আমি দেখছি। আসছে। ওকে।
ঠিক আছে, চলো, গুড নাইট, রাখছি। পরে তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে যায়, ভালো লাগছে না। পার্সোনাল আপনি একা একা আমি বাদরতলাতে দাঁড়াবো। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ আমি ফোন করবো। আসবেন, ওইখানে দাঁড়িয়ে থাকবেন, আমি কথা বলে দেবো। ঠিক আছে, আপনি এখানেই থাকবেন, ঠিক আছে। এখানে নিয়ে এসে দিয়ে যাবেন। ঠিক আছে, আমি বলবো। অত হাঁটাহাঁটি ধরো, যদি প্রয়োজন হয় তবে যেতে হবে। ঠিক আছে, ঠিক আছে। হুম। রিনাদি, তুমি একটু জিতের সাথে কমেন্টে কথা বলো। এখানে কমেন্টে কথা বলো, ওপেন কমেন্টে কথা বলো। যদি কেউ হেল্প করতে পারো তো অবশ্যই তোমরা সেই হেল্প বলতে কি তোমরা বলে দাও এখানে যেতে বা ওখানে যেতে। ও বলুক, ও শুনেই তো নিলে, কি সমস্যা। হ্যালো হ্যালো, হ্যাঁ মানে কি বলবো? আচ্ছা ঠিক আছে, যান, চলে যান, 1টা বাজে। ও হ্যাঁ, তোমার কাজ আছে। বাড়ি গিয়ে খেলে হবে না এখন, ওই রানা খায়নি, সেই সকালবেলা বেরিয়েছে, ওরা তো বেরিয়েছে, আমি নাই বেরোলাম 3টে আর 2:45-র সময় বেরিয়েছি মনে হয়। সুধীর সাথী ভালো বলতে পারবে। তখন সুধীর সাথীর সাথে কথা বলছিলাম, স্নান করতে করতে কথা বলছিলাম, না রেডি হতে হতে কথা বলছিলাম। এই বাবলি, তুমি যাবে না? এই আজকের কেসটা লাইভ হবে গো, খুব অপেক্ষায় বসে আছি অধীর আগ্রহে। তুমি এই কেসটাই যাচ্ছ? হ্যাঁ দিদি, এই কেসটাই যাচ্ছি। লাইভ করলে তাহলে আমরা একটু দেখতে পারতাম। দেখি কি হয়। এখন ওদের খাওয়াতে হবে, নিজেও একটু খেতে হবে। দেখো, তোমরা কমেন্টে জিতের সাথে কথা বলো, আলোচনা করো, ডিসকাস করো। কোনোরকম ভাবে হেল্প হয়ে গেলেই হলো। কিন্তু অর্থকরীর বিষয়টা আমি তো খুবই, মানে কি বলবো, সুধীর সাথী ঠিক বলছি তো? লাভলিকে কালকে ফোন করতে হবে। অসম্ভব হয়ে যাচ্ছে। হ্যাঁ গো দিদি, খিদে পায় যখন ব্রেন হালকা থাকে, যখন টেনশন থাকে। তুমি হাজারো আমাকে রাজভোগ দিলেও আমি কিচ্ছু খাবো না। মানে কচুর শাক, চিংড়ি মাছটা আমার কাছে রাজভোগ, ডাল, আলুর চোখা, কিন্তু সেগুলো দিলে আমি খাবো না। যদি টেনশনটা মুক্ত হয়ে যায়, মানুষকে যদি আমি একটুখানি হাসি মুখে ফেরাতে পারি, আমার খুব খিদে পায়, বিশ্বাস করো। তখন চুচোই পেটে ডন মারছে, খিদে পাচ্ছে আমার। আর তখন সেই শুকনো রুটি খেয়েছি 3টে, হাত লেগে ক্যামেরাটা অফ হয়ে গেল। ঠিক, মানে সাংঘাতিক। ঠিক বলবো ঘটনা, আমি তো বলি না ইনিয়ে বিনিয়ে। ও তাই? হ্যাঁ গো, এটা হয়েছিল। আমি এরম করে বলতে পারি না। এরম করে যদি বলতে পারতাম, ও মা তাই নাকি গো, কি সর্বনাশের কথা গো। আমি তো এগুলো পারি না, ওটাই হলো প্রবলেম। আমি আমার মতো করে গুছিয়ে বলবো, জানো তো দিদি, এই হয়েছিল, ওই হয়েছিল। খোঁজ পেয়েছি, তোমরা আছো না, তোমাদের ভালোবাসা কি বিফলে যেতে পারে? খোঁজ পেয়েছি। খোঁজ শুধু পাইনি, পুরো বাড়ির পুরো চিত্র আমার হাতে। কোথায় দরজা, কোথায় কি, কোথায় জানালা, কোথায় কোন লাইট লাগানো, পাশে কি বাড়ি,
উল্টো দিকে কি বাড়ি, ওখানে কি আছে, কার ছবি আছে, কার ব্যানার আছে, সেই ব্যানারের নাম কি, সব তুলে নিয়ে এসছি। এই নখদর্পণে রেখেছি কি আর কি। হাসো হাসো। শুকনো মুড়ি, এই দেখো মুড়ি খেয়েছি, এই যে মুড়ি। ও তোমার দেখালে বুঝবে কি করে, সেই প্রমাণ ছাড়া তো আমার বাবলি মুখার্জি বিশ্বাস করে না, জানো তো। এটা অ্যাকচুয়ালি মুড়ি ঠিক না, চাল ভাজা। ওই শঙ্কর আর আমি একটু খেয়েছি। দেখছো, দেখো চাল ভাজা, কিছু নেই, শুধু চাল ভাজা। কি করবো, রাস্তাঘাটে এটাই খেতে হয়। বয়স তো কম হচ্ছে না, জল খায় না, ফল খায় না, খাবার খায় না, ডাক্তার দেখায় না, তো গ্যাস হয় শুধু। গ্যাসের যন্ত্রণার জন্য রিচ খাবার একটুও পছন্দ করি না। কাল তোমার এই পরিশ্রম সার্থক হোক দিদি। তোমরা আশীর্বাদ করো, যে সকল গুরুজনেরা রয়েছেন এত রাতে জেগে এত ঘন্টা ধরে দেখছেন, তোমরা আশীর্বাদ করো। ছোটদের ভালোবাসা প্রয়োজন, তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে কালকে অবশ্যই সফল হবো। টাটা, রাখছি। আমার মাথা খারাপ হয়ে যাবে, আমার খাবার খিদে পেয়ে গেছে। টাটা। এখন বক বক করলে ইয়ে হবে, খাই সবাই। এদিক দিয়ে বেরিয়ে যাও।